ক্লাস 10-এর বোর্ড পরীক্ষা নামটা শুনলেই কেমন একটা চাপ অনুভব হয়, তাই না? কিন্তু ভাবুন তো, যদি এমন কোনো উপায় থাকতো যাতে শুধু দিন-রাত এক করে খেটে পড়ার বদলে সেই পরিশ্রমকেই একটা স্মার্ট কৌশলে বদলে ফেলা যায়। আজকের এই আলোচনা ঠিক সেই বিষয় নিয়েই। দেখুন, এই সময়টাতে একটু চিন্তিত হওয়া বা কি করব না ভেবে দিশেহারা লাগাটা কিন্তু খুবই স্বাভাবিক। এটা জীবনের একটা অনেক বড় পরীক্ষা, আর সারা দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থী ঠিক একই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাই টেনশনের কিছু নেই। কিন্তু কি হবে যদি বলি এই চাপকে সাফল্যের দিকে নিয়ে যাওয়ার একটা ব্লুপ্রিন্ট বা নকশা আছে? সেই কৌশলটা কিন্তু ঘন্টার পর ঘন্টা শুধু বই মুখে বসে থাকা নয়, বরং পরীক্ষার আসল গঠনটা বোঝা। আজকের এই আলোচনাটা ঠিক সেই নকশাটা নিয়েই, যেটা জানলে পুরো খেলাটাই ঘুরে যেতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। সবার আগে চ্যালেঞ্জটা ঠিক কি সেটা পরিষ্কারভাবে বুঝে নেওয়া যাক, কারণ সমস্যাটা ঠিকমতো ধরতে পারলেই তো সমাধানের পথটা সহজ হয়ে যায়। আর এই কথাটা যে কতটা সত্যি তা আমরা সবাই জানি। এই পরীক্ষার গুরুত্ব অনেকখানি, কারণ এর ফলাফলের ওপর ভিত্তি করেই কিন্তু ভবিষ্যতের পথ অনেকটাই ঠিক হয়ে যায়। তাই এই পরীক্ষাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। চ্যালেঞ্জটা তো বোঝা গেল, এবার আসা যাক আসল সমাধানে। আর সেই সমাধানটা লুকিয়ে আছে পরীক্ষার নম্বর বিভাজনের নকশাটার মধ্যে। চলুন এই নকশাটা একটু ভেঙে দেখা যাক। এই যে সংখ্যাটা দেখছেন ৮০, এটাই কিন্তু আমাদের মূল ফোকাস। প্রতিটি বিষয়ের লিখিত পরীক্ষা হবে ঠিক এই ৮০ নম্বরের ওপর। আমাদের প্রস্তুতির আসল লক্ষ্যই থাকবে এই ৮০ নম্বরকে ঘিরে। দেখুন, পুরো ১০০ নম্বরকে আসলে দুটো ভাগে ভাগ করা হয়েছে। ৮০ নম্বর তো আসছে লিখিত পরীক্ষা থেকে, যেটা আমরা একটু আগেই দেখলাম, আর বাকি ২০ নম্বর হলো ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এর মধ্যে স্কুলের পিরিয়ডিক টেস্ট, মাল্টিপল অ্যাসেসমেন্ট, পোর্টফোলিও এসব কিছুই রয়েছে। তার মানে ফাইনাল পরীক্ষার পাশাপাশি সারা বছরের পারফরম্যান্সও কিন্তু মোট নম্বরে একটা বড় ভূমিকা রাখছে। আচ্ছা, এবার একটা নির্দিষ্ট বিষয়কে উদাহরণ হিসেবে নেওয়া যাক, যেটার নাম শুনলেই অনেকের বুকের ভেতরটা একটু ধুকপুক করে ওঠে। হ্যাঁ, গণিত। যদি আমরা এর নম্বর বিভাজনটা বুঝতে পারি, তাহলে কিন্তু একই কৌশল বিজ্ঞান বা সমাজবিজ্ঞানের মতো বিষয়েও কাজে লাগানো যেতে পারে। এই টেবিলটাই কিন্তু আমাদের আসল অস্ত্র। দেখুন, কোন ইউনিট থেকে কত নম্বরের প্রশ্ন আসবে তা এখানে একেবারে পরিষ্কার। যেমন ধরুন, বীজগণিত বা অ্যালজেব্রা থেকে আসছে পুরো ২০ নম্বর, আর জ্যামিতি থেকে ১৫। মানে মোট নম্বরের একটা বিশাল অংশই কিন্তু এই দুটো ইউনিট থেকে আসছে। এই তথ্যটা জানা থাকলে কোন বিষয়ে কতটা সময় দিতে হবে সেই পরিকল্পনা করাটা অনেক সহজ হয়ে যায়, তাই না? শুধু কোন অধ্যায় গুরুত্বপূর্ণ তা জানলেই হবে না, প্রশ্নের ধরনটাও বুঝতে হবে। যেমন সেকশন এতে ২০টা এমসিকিউ আছে, যার জন্য চাই স্পিড আর অ্যাকিউরেসি। আবার সেকশন ডিতে দেখুন ৫ নম্বরের বড় প্রশ্ন আছে, যেখানে ধাপে ধাপে সমাধান করে দেখাতে হবে। তাই প্রস্তুতির সময় সব ধরনের প্রশ্নের অভ্যাস করাটা যে কতটা জরুরি তা আশা করি বোঝা যাচ্ছে। গণিতের ক্ষেত্রে কিন্তু পরীক্ষার্থীদের আরও একটা বড় সিদ্ধান্ত নিতে হয়, বেসিক পেপার বা স্ট্যান্ডার্ড পেপার কোনটা বেছে নেওয়া হবে। এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কি, চলুন একটু পরিষ্কার করে নেওয়া যাক। এখানে পার্থক্যটা বেশ মজার। বেসিক পেপারে দেখুন ৫০%, মানে অর্ধেক প্রশ্নই সহজ স্তরের। অন্যদিকে স্ট্যান্ডার্ড পেপারে সহজ প্রশ্ন ৪০%, মাঝারিও ৪০%, আর কঠিন প্রশ্ন ২০%। তার মানে স্ট্যান্ডার্ড পেপারের চ্যালেঞ্জটা একটু বেশি। নিজের প্রস্তুতি আর ভবিষ্যতের পরিকল্পনা অনুযায়ী সঠিক পেপার বেছে নেওয়াটা তাই খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ। তত্ত্ব তো অনেক হলো, এবার একটু বাস্তবে ফেরা যাক। এতক্ষণ ধরে যে নকশাটা আমরা দেখলাম সেটাকে একটা অধ্যায়ের উপর প্রয়োগ করে দেখা যাক, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। আমরা উদাহরণ হিসাবে ত্রিকোণমিতি ইউনিট থেকে অ্যাপ্লিকেশনস অফ ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতির প্রয়োগ অধ্যায়টি বেছে নিয়েছি। এই পুরো ইউনিটের মোট ওয়েটেজ কিন্তু ১২ নম্বর, তাই এটা বেশ গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ভাবুন তো এই প্রশ্নটার কথা। এটা একটা খুব সাধারণ ১ নম্বরের এমসিকিউ প্রশ্ন। এই ধরনের প্রশ্নের জন্য অধ্যায়ের মূল ধারণা বা কনসেপ্টটা পরিষ্কার থাকলেই হলো। সঠিক সূত্রটা জানলেই চট করে উত্তরটা বেরিয়ে আসবে। এইটাই কিন্তু সবচেয়ে জরুরি বিষয়। একটা অধ্যায়ে ভালো করে পড়ার মানে শুধু তার এমসিকিউ অভ্যাস করা নয়। দেখুন, একই অধ্যায় থেকে ২, ৩, ৪ বা ৫ নম্বরের প্রশ্নের জন্য কিন্তু তৈরি থাকতে হবে। তার মানে একটা অধ্যায়কে সব দিক থেকে প্রস্তুত করতে হবে, দ্রুত সমাধানের কৌশল থেকে শুরু করে বিশদভাবে ব্যাখ্যার ক্ষমতা পর্যন্ত। তাহলে এতক্ষণ ধরে যা যা আমরা জানলাম সেগুলোকে এক জায়গায় করে একটা ফাইনাল কার্যকর স্টাডি প্ল্যান বানিয়ে ফেলা যাক, কি বলেন? স্মার্ট প্রস্তুতির জন্য শেষ ধাপগুলো একবার দেখে নেওয়া যাক। সুতরাং পুরো ব্যাপারটাকে এই ৪টে ধাপে ভাগ করে নেওয়া যায়। প্রথমত, প্রতিটি বিষয়ের ব্লুপ্রিন্ট বা নকশাটা ভালো করে বিশ্লেষণ করা।
দ্বিতীয়ত, যে অধ্যায়গুলো থেকে বেশি নম্বর আসে সেগুলোকে প্রায়োরিটি দেওয়া। তৃতীয়ত, সব ধরনের প্রশ্নের অনুশীলন করা, যাতে পরীক্ষার হলে কোনো কিছু অচেনা না লাগে। আর সবশেষে রিভিশনের সময়ও এই নকশাটাকে গাইড হিসেবে ব্যবহার করা, যাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বারবার ঝালিয়ে নেওয়া যায়। তাহলে পরীক্ষার এই পুরো নকশাটা হাতে পাওয়ার পর এখন কি পরীক্ষার্থীরা নিজেদের একটু বেশি আত্মবিশ্বাসী মনে করছে? মনে রাখতে হবে, বোর্ড পরীক্ষায় ভালো ফল করার জন্য শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়, একটা স্মার্ট কৌশলও দরকার। আর সেই কৌশলকে কাজে লাগিয়ে নিজের সেরাটা দেওয়ার পালা এখন।